আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আইটি ভিডিও নিয়ে। দর্শক, বিষয়টা এখন এমন দাঁড়িয়েছে যে নাজমা আন্টি চলে যাওয়ার পর অনেক ধরনের কথাবার্তা আমাদের সবার সামনে আসছে। পার্সোনালি আমি যদি আমার কথা বলি, আমি কিন্তু কোনো দিন একটার বেশি ভিডিও দেওয়ার ক্ষমতা রাখি না, কারণ আমি আমার কর্মব্যস্তময় লাইফের মধ্য থেকে কিন্তু খুব প্রয়োজনীয় কিছু সময় ব্যয় করে ভিডিওটা বানাই। তো আপনারা তো খেয়াল করেছেন, আমার মধ্যে একটা পরিবর্তন দেখেছেন যে আমি কিন্তু নাজমা আন্টির ভিডিও নিয়ে খুব ডেডিকেটেড ওয়েতে কয়েকটা ভিডিও, মানে বলতে পারেন রিসেন্টলি বানিয়েছি, প্রায় 3টা বানিয়েছি, এবং 3টা ভিডিও কিন্তু আমি গত 2 দিনে ছেড়েছি, মানে আমি একদিনে 2টা ভিডিও ছেড়েছিলাম। এবং আজকেও ঠিক একই কাজই করলাম, আমি একসাথে 2টা ভিডিও দিচ্ছি। এর মুখ্য কারণ কি দর্শক, আমার কাছে এত এত কথা আছে, আমি আসলে একটা ভিডিওর মধ্যে পুরো কথাটা বলতে পারি, কিন্তু আমি জানি যদি এক ভিডিওর মধ্যে আমি পুরো কথা বলি, সেই ভিডিও ডিউরেশন হয়ে যাবে 1 ঘন্টা প্লাস, এবং ম্যাক্সিমাম কথা আমি যেটা বলতে চাচ্ছি মানুষ অধৈর্য হয়ে সেটা শুনবে না। বাট আমি যদি 2টা সেগমেন্ট করে 2টা আলাদা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করি, দেখা যাবে মোটামুটি 50% আমি আপনাদেরকে জানাতে পারবো। এই কারণে এইভাবে করে ভিডিওটা দেওয়া। আমি কিন্তু মানে যখন এই ভিডিওটা মেক করি আমার খুব কষ্ট হচ্ছে, তারপরেও কিন্তু দিচ্ছি জাস্ট এই জিনিসগুলো আপনাদেরকে জানাতে। কারণ একটা মানুষ যদি চলে গেছে, এই জিনিসগুলো আমি এখন না জানাই, এটা কোনো দিন জানানো হবে না। কারণ এই কথাগুলো আমি যদি আরও 2 দিন পর বলি, দেখবেন মানুষের মধ্যে যে আবেগটা সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। একটা মানুষ যখন আমাদের মাঝখান থেকে চলে যায়, তখন মানে সেই সময় আমাদের মধ্যে যেই আবেগগুলো তাড়না করে, সেই আবেগটা কিন্তু সময়ের সাথে সাথে কমে যায় দর্শক, দমে থাকে, দমে যায় বা চলে যায় বলতে পারেন। তো এই জন্য সেই কথাগুলোর ভ্যালিডিটি 2 দিন পর আর থাকবে না যদি আমি আজকে না বলি। এই জন্য আমার কষ্ট হলে আমি চেষ্টা করেছি যে আমার নাজমা আন্টিকে নিয়ে যত কথা আছে সেগুলো যেন আমি খুব রিসেন্টলি শেষ করে দিতে পারি। খুব সম্ভবত আর বেশি না, আমার কাছে যে পরিমাণ কথাগুলো জমা ছিল আমি কিন্তু দর্শক পয়েন্ট করে করে নোট করে রেখেছিলাম যে আমার এই কথাগুলো বলতে হবে। সো মোটামুটি আমি 70% কমপ্লিট করে ফেলেছি। আজকের ভিডিওটা দিলে আমার মোটামুটি 80% কমপ্লিট হয়ে যাবে। আর বাকি যতটুকু থাকে সেটা এখন আমি রিসেন্টলি শেয়ার করব, নাকি সবার মতিগতি দেখে, সবার অ্যাপ্রোচ দেখে তারপর আমি আমার ভিডিওটা শেয়ার করব, সেটা আসলে আমি এখন ডিসিশন নেইনি। সেটা আমি ডিসিশন নিলে আপনারা দেখতে পারবেন। কারণ আমার বাকি যে কথাটুকু আছে সেই কথাগুলো অনেক কিছুর উপর ডিপেন্ড করছে। সবচেয়ে বড় যে বিষয়টা ডিপেন্ড করছে সেটা হচ্ছে তিশা এবং বাপের অ্যাপ্রোচের উপর, তারা কীভাবে অ্যাপ্রোচ করছে এই বিষয়টাকে। সো এই জন্য আমি আমার সেই ইনফরমেশনগুলো আপাতত সিক্রেট রাখছি, এখন পর্যন্ত শেয়ার করিনি। সেগুলো আমি কিছু জিনিস কন্ডিশন মানার পর তারপর আমি শেয়ার করব। তো আজকের যে কথাগুলো বলবো সেটা আসলে খুবই মর্মান্তিক। আমি কিন্তু ইতিমধ্যে বাপ্পির অনেকগুলো ঘটনা শেয়ার করেছি যে একটা অবধার্ত সন্তান হিসেবে যা যা করেছে, মানে মার পাশে ছিল না, এর চেয়ে চরম ঘৃণিত কাজ আর হতে পারে না। একই দেশে থেকে, একই জায়গা থেকে আসলে মার শেষ সময় বাপি ছিল না, শুধুমাত্র তার বউয়ের সাথে ফুর্তি করার জন্য, ফুর্তি করার ব্যস্ত ছিল। ঠিক আছে। তো আরও একটা জিনিস দেখলাম, এই জিনিসটা আপনারা কেউ এখন পর্যন্ত দেখেননি, আমার থাম্বনেলে সেই ছবিটা শেয়ারও করেছি। চরম ঘৃণা লাগছে দর্শক, চরম ঘৃণা লাগছে এই জিনিসটা দেখে যে প্রথমত তো বাপ্পি তার মায়ের শেষ সময় ছিল না, মার জন্য কিছু করতেও পারেনি, আবার গোসলটাও পায়নি। শেষ যখন দাফন করতে যাবে, বিশ্বাস করবেন না দর্শক, নাজমানটির যে খাটিয়াটা ছিল যেটাতে করে নাজমানটিকে কবর পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছিল, সেটা বাপ্পি তার হাত দিয়ে ধরেও দেখেনি। এর চেয়ে বড় খারাপ লাগার মতো কি থাকতে পারে বলুন তো। আমি প্রমাণ সহকারে সব কিছু আজকে তুলে ধরবো, পাশাপাশি জায়গা জমির অনেকগুলো কথা এসেছে সেগুলো তুলে ধরবো। আর আমি মনে করি ইটস হাই টাইম ফাতেহার এখন মুখ খোলা উচিত, আমি মনে করি। তো সব কিছু মিলে আমার আজকের ভিডিওতে আমি অনেক কিছু জিনিস শেয়ার করবো যেটা এখন পর্যন্ত আপনারা জানেন না। দর্শক, আমার কাছ থেকে একটা অনুরোধ থাকলো, প্রত্যেকটা মানুষ আমার এই কথাগুলো শুনবেন। সো বেশি কথা না বেড়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে দিবেন। আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দিই। আসলে দর্শক, আমি আমার গত 1-2 দিনের যে কমেন্ট সেকশন আছে, আমি আমার দর্শক আবুদের সবার কমেন্টগুলো পড়েছিলাম এবং দেখলাম আসলেই আমার দর্শকরা প্রত্যেকটা মেম্বারই আমার এক একটা পরিবারের সদস্য। কারণ আমার দর্শকদের মধ্য থেকে আমি সিঙ্গেল একজন দর্শককে খুঁজে পেলাম না যার সাথে আমার সাইকোলজি, আমার মেন্টালিটি, আমার যে ধারণা চিন্তাভাবনা সেটার সাথে কোনো দ্বিমত পোষণ হয়েছে। সিঙ্গেল কোনো দর্শকের সাথে হয়নি। এমনকি এটাও আশ্চর্যজনক ঘটনা,
আমার সাথে তো হয়নি, বরং আমার যারা দর্শকরা আছেন তাদের মধ্যেও কারোর সাথে কারো কমেন্টের কোনো দ্বিমত পোষণ হয়নি, সবাই সবার সাথে একমত পোষণ করেছেন। মানে সবাই একটা সেন্টার পয়েন্ট, একটা কেন্দ্রবিন্দুতেই সবাই মিলে আছেন যে না, হ্যাঁ এটাই ঘটেছে, এমনটাই হয়েছে। সো এটা কিন্তু আমার জন্য অনেক বড় একটা বলতে পারেন প্লাস পয়েন্ট, যে আমার চ্যানেল থেকে যে সমস্ত দর্শকরা কোনো ইনফরমেশন পেয়ে যাচ্ছে সবাই একটা সেন্টার পয়েন্টে আছে এবং একটা জিনিসই জেনে যাচ্ছে, এবং আমি মনে করি সেটা অবশ্যই সত্য ঘটনায় আপনারা জেনে যাচ্ছেন। রিসেন্টলি দর্শক একই সাথে আপনারা অনেক কিছু জিনিস দেখতে পেরেছেন। খুকি কিছু জিনিস জানিয়েছে, সর্বশেষ শাহিন সে তার মাকে নিয়ে গতকালকে যে ভিডিওটা দিয়েছে সেখান থেকে অনেক কিছু জানতে পেরেছিলাম, যে আসলে নাজমানটি শেষ সময় যাওয়ার আগে দিয়ে কী কী করেছিল, ঠিক আছে। তো ওনার কথাগুলো সাফিসিয়েন্ট মনে হয়নি, তো সেখান থেকে আবার আমি চলে গেলাম মালয়েশিয়াতে। ফাতিহার যে বান্ধবী আপনারা জানেন মিতু, সে কিছু মানে কথা বলেছিল ফাতিহার কাছ থেকে জেনে, সেটা শেয়ার করেছে। আবার আরেকজন আছে সম্ভবত নাম শিরিনা, বাপ্পির দের বাড়ির পাশে থাকে, সেও কিছু জিনিস দেখেছিল কাছ থেকে, সেটা শেয়ার করেছে। তো আমি এই তিনজনের ভিডিওর একটা সারমর্ম নিজে শুনে জিস্ট কথাগুলোকে মার্ক আউট করে হাইলাইটেড পোর্শনগুলো আমি কিন্তু সর্বশেষ ভিডিওতে শেয়ার করেছি আপনাদের সাথে, দুপুরবেলাতে ছেড়েছিলাম। তো সেখানে বলেছিলাম যে নাজমানটির শেষ মুহূর্তের করুণ প্রতিচ্ছবিগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যে কতটা কষ্ট পাচ্ছিলেন মানুষটা। তো বাপ্পির অবস্থা তো আমরা সবাই জানি, যে বাপ্পি তার মায়ের শেষ সময় পাশে ছিল না, পাশে থাকতে পারেনি। তার মা যে সেই সময় এক গ্লাস পানি তার ছেলের হাত ধরে খাবে বা তার ছেলের কোলে মাথা দিয়ে একটু শান্তিতে চলে যাবে, সেই কপালটা হয়তো বাপ্পির মায়ের ছিল না। এখানে আমি একটা কথা বলতে চাই, কিছু মানুষকে দেখলাম যারা কিনা বাপ্পিদের চরম আকারের অন্ধভক্ত। আমি এমনকি দর্শক একটা কথা বলছি, আপনারা যদি এখন বর্তমানে তিশাদের পরিবারের চ্যানেলগুলোতে যান, যারা তিশাদের ভক্ত ছিল তারাও কিন্তু এখন বাপ্পিকে গালিগালাজ করছে, তুলোধনা করছে, অবশ্যই করবে না কেন। আমি খুশি যে দর্শকদের চোখের পর্দা কিছুটা হলে খুলছে, দেখবেন তাদের চ্যানেলে গিয়ে সবাই তিশাকে এবং বাপ্পিকে বকাঝকা করছেন, এবং এটা উচিত তাদের একটা উচিত শিক্ষা হওয়া উচিত। বাপ্পির যদি কোনোদিন লজ্জা থাকে, আমি জাস্ট এতটুকু বলবো, বাপ্পি যদি একটা লজ্জাশীল পুরুষ হয়ে থাকে, তার যদি ন্যূনতম মান সম্মান থাকে, সে যদি একদম কাপড় চোপড় খুলে উলঙ্গ না হয়ে থাকে, তাহলে সে দ্বিতীয় কোনো দিন তার এই মানে এই চেহারাটা নিয়ে ইউটিউবে ভিডিও দিবে না। যদি সে মানুষের বাচ্চা হয়ে থাকে, সে যদি মানুষের বাচ্চা হয়ে থাকে আর কোনো দিন সে ভিডিও দিবে না, আমি একটু বিশ্বাস করি। কারণ তার চক্ষু লজ্জা হওয়া উচিত, যে আমি আমার চেহারাটা নিয়ে দর্শকদের সামনে কিভাবে আসবো, দাড়ি তো পেকে গেছে, কয়দিন পর আমারও ডাক আসবে, আমি কিভাবে দর্শকদের সামনে মুখ দিয়ে তাকিয়ে কথা বলবো, লজ্জা হওয়া উচিত। বাপ্পির যদি ন্যূনতম সম্মান থাকে, সে আর কোনোদিন ভিডিও দিবে না, এটা আমি মনে করি, অ্যাটলিস্ট এই ঘটনার পর। তো যাই হোক, কিছু দর্শকদের মুখে এই কথাটা শুনলাম, অনেকে বাপ্পিকে তিশাকে সাপোর্ট করছিলেন এইভাবে করে, যে ভাই কখনকার মত বা মৃত্যু লেখা থাকে আমরা তো কেউ জানি না, এবং কিভাবে থাকবে সেটাও জানি না। দেখা গেল বাপ্পি যদি পাবনাতেও থাকতো, পাবনাতে তার মার সাথে আছে, কিন্তু বাপ্পি ধরেন সামান্য বাজার করার জন্য একটু বাজারে গেল, সেই সময় যদি নাজমানটি মারা যেত, তাহলে তখন কি বলতেন, যে বাপ্পি বাজারে কেন গেল? অবশ্যই যারা এই কথাটা বলেছেন, আমি খুব যুক্তিসঙ্গত কথা বলেছেন। তো যদি এরকমটা হতো, তখন কিন্তু বাপ্পিকে আমরা কেউ দোষ দিতাম না, কারণ বাজার একটা নিত্যদিনের প্রয়োজনীয় কাজ। সেই সময় যদি বাপ্পি বাজারে যেত, আমি পার্সোনালি রোস্টিং করে বলতাম সেখানে বাপ্পিকে দোষ দেওয়ার কিছু নেই, বাপ্পি তো ঘরের প্রয়োজনীয় কাজে বের হয়েছে, তো এটা কপালে ছিল না তার, যার মৃত্যু যেখানে লেখা থাকে, এটাই নিয়ম, আমি এটাই বলতাম। কিন্তু এখন আপনি কিন্তু সে কথা বলতে পারবেন না, কারণ বাপ্পি জানতো যে আমার মা অসুস্থ, ডাক্তার বলেছে আপনার মাকে এভাবে আলাদা রাখা যাবে না, সবসময় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে, তার সাথে একজন মানুষ অলওয়েজ স্টিল স্ট্যান্ড বাই থাকতে হবে। বাপ্পি এটা জানার পরেও সে তার মাকে ফেলে ঢাকায় এসেছে তিশার সাথে। আচ্ছা, এই পর্যন্ত মেনে নেওয়া যায়, তিশার ডক্টর দেখাবে, কিছু কেনাকাটা করবে, ওকে, থাকুক। এরপর তো বাপ্পি চলে আসবে পাবনাতে, বাপ্পি সেটা করলো না। তিশা পদ্মার চরে গিয়েছে, বাপ্পি এখন পদ্মার চরে যাবে কেন ভাই? এইটা তো দরকার ছিল না, কথাগুলো বুঝবেন। বাপ্পি এটা তো দরকার ছিল না। হ্যাঁ, বাপ্পি পদ্মা চরে না গিয়ে শুধু বাসাতে চলে আসতে পারতো, কারণ তিশা ঢাকা শহর গ্রামগঞ্জ সব চিনে, তিশা তার ঘোরাঘুরি শেষ করে একাই চলে আসতে পারতো। বাপ্পির কেন তিশার পিছু নেওয়া লাগবে? আমার কোশ্চেনটা এখানে। সেখানে তো না গেলেও পারতো, তাহলে তো আজকে বাপ্পিকে নিয়ে এত কথা উঠতো না। যদি উঠবে না কেন বলুন?
এর আগেও কিন্তু বাপ্পি এরকম কাজ আরও অনেকবার করেছে। সো আপনি এক ঘটনা দিয়ে কিন্তু বাপ্পিকে জাজ করতে পারবেন না। বাপ্পি সবসময় এমনটা করেছে। এর আগেও মনে আছে আপনাদের হয়তো, তার মা অসুস্থ ছিল, বাপ্পি একা তার মাকে এভাবে ফেলে দোতলা ঘর উঠানোর কাজ দিয়ে সে পদ্মাচরে হটিটি করে বেড়াচ্ছিল, ঘোরাঘুরি করে বেড়াচ্ছিল। ওই সময় তো কিন্তু আমরা রোস্টিং করেছিলাম। তো বাপ্পির কিন্তু এগুলো নিত্যদিনের অভ্যাস, তার মাকে এভাবে একা ফেলে যাওয়া, তার মায়ের কষ্ট না বোঝা, তার মায়ের ঠিকমতো চিকিৎসা না করানো, এগুলো তোর অভ্যাস। সো এই জিনিসগুলো আসলে বাপ্পির কাছ থেকে আমরা আশা করতেই পারি যে বাপ্পি এরকম একটা কুলাঙ্গার সন্তান। ঠিক আছে, আমি জানি না বাপ্পি শুনতে কেমন লাগে, সে নিজেও একজন বাবা। যখন আমার এই ভিডিওটা দেখবে তার বাপকে আমরা তুই তু করে করছি, বলছি কুলাঙ্গার, অপদার্থ ছেলে, বেটা পুরুষ, কোনো পুরুষত্বের মধ্যে পড়ে না, এরকম একটা মায়ের পাশে ছিল না। কেমন লাগবে বাপ্পির এই কথাগুলো শুনতে? আমি জানি তাদের কিছু মনে হবে না, কারণ তাদের লজ্জা নেই, তাদের লাগবে টাকা, তারা তো অকর্মার ঢেকি এক একটা। ঠিক আছে, তো যাই হোক, আজকে শাহিন একটা ভিডিও দিয়েছিল দর্শক। তো তারপরে ওই ভিডিওতে আমি দেখলাম, আমি থাম্বনেলে শেয়ার করেছিলাম, যদিও সেটা খুবই কম সময় ছিল, 1-2 সেকেন্ডের জন্য, যে বাপ্পির মায়ের লাশের খাটটাকে যখন টেনে নেওয়া হচ্ছিল, তখন অবশ্যই সে খাট কিন্তু কাঁধে করে নিয়ে যাওয়া লাগে। সেখানে অবশ্যই আমি এক্সপেক্ট করেছিলাম, আশা করেছিলাম বাপ্পি একটা খাটের পায়া হয়তো ধরবে, কিন্তু আফসোস বাপ্পি তার মায়ের খাটিয়াটা ধরল না। বাপ্পি তার মায়ের খাটিয়ার ওজনটা তার কাঁধ দিয়ে ভর করে ধরল না। এলাকার মানুষজন বাপ্পির মাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে এবং বাপ্পি হাত দিয়ে পথ দেখিয়ে দিচ্ছে, এভাবে নিয়ে যাও। ভেবেছিলাম হয়তো বাপ্পি কান্নাকাটি করবে, না, বাপ্পির চোখে কোনো পানি ছিল না, বাপ্পির চোখে অশ্রু তো দূরে থাক, বাপ্পি খুব শক্তপোক্তভাবে সবাইকে দিক নির্দেশনা দিচ্ছিল, এইটা করো ওইটা করো, মানে হ্যাডম দেখাচ্ছিল। বাপ্পির কোনো কিছুই মনে হচ্ছিল না, সে তার মতো করে নর্মাল ছিল। ওইখানেও দেমাগ দেখাচ্ছিল যে আমি খাটিয়া কেন ধরবো। আরে ভাই, নিজের মাকে শেষ বিদায় দিবেন, একটু কাঁধে করে নিয়ে যাবেন, সেটাই নিতে পারলেন না। যখন আপনার দুনিয়া থেকে যাওয়ার ডাক পড়ে যাবে, আপনার লাশটা দাফন করার জন্য মানুষ থাকবে তো, তান কি পাশে পাবেন তো? আমি জানি না, অনেক কিছু হতে পারে, বাট আপনি যা করছেন, যে অন্যায় করছেন, মনে রাখবেন, প্রকৃতি যখন প্রতিশোধ নেয় না, সে প্রতিশোধ থেকে আপনি কোনোদিন বাঁচতে পারবেন না। আপনার সময় খুব শীঘ্রই আসবে, সে অপেক্ষা আপনি করতে থাকুন। খুব শীঘ্রই আপনার সময় আসবে যেদিন আপনি আর্তনাদ করেও কাউকে পাশে পাবেন না, আপনি যে অপরাধ, যে অন্যায় করেছেন। দর্শক, বাপ্পি তার মায়ের খাটিয়াটা বহন করেনি, এটা আমার কাছে চরম নোংরা লেগেছিল। আমি থাম্বনেলে এই ছবিটা শেয়ারও করে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। তো যাই হোক, এখন আমি পরবর্তী বিষয়গুলো বলি। যে খুকি দেখবেন সর্বশেষ ভিডিওতে সে দেখাচ্ছিল যে বাপ্পির মায়ের রান্নাঘরটা, তারপরে বেডরুমটা, তারা নাকি নিচতলাতে থেকেছিল, রাতে ঘুমিয়েছিল, পুরো ঘর খালি রাখছে, এবং খুকি আসার আগে বলে আসে আমরা আবার আসব। মানে বোঝা হয়ে গেছে যে এখন পাবনাটা তারা পদ্মাচর বানাবে, এখানে এখন তাদের ঘাঁটি হবে, এখানে তারা এখন আড্ডাখানা বানাবে, তাদের যখন যার যেভাবে মন চায় আবার আসা যাওয়া করবে। এটা এখন তিশার নিজের বাড়ি হবে। ঠিক আছে, তো খুকি মানে বাসাটাকে দেখাচ্ছিল, কারণ বাসা দেখাবে না এখন, এটা দেখালে তো ব্যবসা হবে, ভিউ হবে। দেখবেন খুকি ধপাধপ কতগুলো ভিডিও দিয়েছে। ঠিক আছে, শারমিন সে তো ভাই পাবনাতে আসেনি, সে ওইখানে বসে বাপ্পি, তার মা, তাদেরকে লাগে কতবার করে ভিডিও দিচ্ছে, আবুল তাবুল যা বলার বলে যাচ্ছে। শারমিনের কোন একটা আত্মীয় যে কোনোদিন চিনে না বাপ্পিকে, সেও ভিডিও দিচ্ছে। মানে তাদের রুচিবোধ, তাদের বিবেক এতটা নিচে নেমে গেছে, তারা একটা মৃত মানুষকে নিয়ে ব্যবসা করতে ছাড় দিচ্ছেন না। তারা এই টাকাগুলো হজম করতে পারবে কিনা আমি জানি না, আসলে দর্শক আমি জানি না। তো যাক দর্শক, খুকির কথা যেটা বলছিলাম, বাপ্পিদের বাড়ি দেখে ব্যবসা করছিল। তারপর আরও কিছু কথা আছে খুকি বলেছে। খুকি যখন ওই বাসা থেকে বিদায় নিয়ে চলে আসে, তখন কিন্তু সে তিশা বাপ্পিকে মানে ওইরকম করে বলে আসেনি, বা নিচে থেকে তারা আসেনি। কিন্তু খুকি, তার শাশুড়ি মিজান, ঠিক আছে, তারপরে শাহিন, আবু তালহা, তার মানে তারা একসাথে চলে আসছিল। তো ওই সময় খুকি যেটা করেছে, খুকি মুখে বলছিল যে আপার সাথে দেখা করেছিলাম, মানে তিশার সাথে দেখা করে এসেছে, বলছে আপনি ঘুমান তাহলে, হ্যাঁ আপনারা আসতে হবে না, আপনি ঘুমান। মানে তিশার কি ঘুমাচ্ছিল, তার ঘুমের জন্য বিরক্ত না হয় এই জন্য খুকি তাকে না বলেই চলে এসেছে। মানে
মানুষটা মাত্র মারা গেল, সকালের ঘুম তিশাকে ঘুমাতেই হবে, কারণ তিশা তো অভ্যাস ঘুমাবে, ঘুমতে ঘুরবে দুপুর 12টা-1টার দিকে, এটা তো সে কোনোদিন মিস করতে পারবে না। এতে দুনিয়া উল্টে যাক, তিশার ঘুম লাগবেই। তো তিশা সেদিনও তার রুটিন ঠিক রেখেছিল, সে তার নর্মাল সময় ঘুমিয়েছে এবং জোহরের পর সে ঘুম থেকে উঠবে, এটাই তার লাইফের নিয়ম। তো এটাই কিন্তু খুকির কথাতে ধরা পড়ে গেছে যে তিশা ঘুমাচ্ছিল। ভাই, একটা মানুষ মারা গেছে, অ্যাটলিস্ট 24টা ঘন্টা তো মানুষের মধ্যে একটা সুখ থাকে, কষ্ট থাকে, মানুষ তো একটু কান্না করে যে আচ্ছা মানুষটা চলে গেল, দুঃখ লাগে। কিসের দুঃখ এদের? এরা কিভাবে খাবে, কখন কতটুকু খাবে, কি করবে, এগুলো নিয়ে তারা ব্যস্ত। তিশা তার ঘুম নিয়ে ব্যস্ত, খুকি কোন গাছের কোন কাঁঠাল খাবে, কোন গাছের কোন লিচু খাবে, এগুলো নিয়ে ব্যস্ত, এগুলো ভাগ বাটোয়ারা শুরু করে দিয়েছে। শাহিনকে দেখলাম দর্শক তানজিলার কিছু অজ্ঞান হওয়ার গল্প বলল। তো শাহিনের এই অজ্ঞান হওয়ার গল্প শোনার আগে আমি শাহিনকে বলতে চাই, তানজিলার এই অজ্ঞান হওয়ার গল্প, এই নাটক বহু আগে থেকে করে। তাদের পরিবারের প্রত্যেকটা সদস্য বিয়ের সময়তে কীভাবে করে অজ্ঞানের নাটক করেছে আপনারা দেখেননি? শারমিন কীভাবে করে অজ্ঞানের নাটক করেছিল দেখেননি? তানজিল অজ্ঞানের নাটক করেছিল আপনারা দেখেননি? এগুলো তো নিত্যদিনের ঘটনা, অজ্ঞান হওয়া কোনো বিষয়? খালি চোখটাকে বন্ধ করে ভর করে পড়ে যাবে, এর তো অজ্ঞান হয়ে গেল, তাই না? একটা অভিনয়, আর দর্শকদেরকে দেখাবে দেখুন আমি কতটা শোক পেয়েছি, আমি অজ্ঞান হয়ে গেছি। আর ভাই, তানজিলা, তিশা, এরা পাষাণ হৃদয়ের মানুষ, এদের মন কলিজা কিছু নেই, এরা কলিজাহীন একজন মানুষ। ওরা মানুষের মানে থাক, খারাপ কথা না বলি, মানে তারা যা করতে পারবে কল্পনা মানে কসাইদের মনেও যতটুকু মন থাকে, কসাইদের মনেও যতটুকু ভালোবাসা থাকে, কসাইদের মনেও যতটুকু মায়া থাকে, তিশা তানজিলের মধ্যে সে মায়াটুকুও নেই। তারা কসাই থেকেও পাষাণ, ঠিক আছে, কসাইয়ের থেকেও পাষাণ। তানজিলা নাকি অভিনয় করছে, মানে খুব কথা বলছে যে আমার সাথে দাদি কেন এমন কথা বললো, কেন আজকে এত কথা বললো, আর ফুপে ফুপে নাকি খালি কাঁদছে আর নাকি অজ্ঞান হয়ে যাচ্ছে। আরে ভাই, এতই যদি অজ্ঞান হতেন তাহলে যখন দাদির সাথে ছিলেন দাদিকে কেন পাত্তা দিতেন না? এই তো কিছুদিন আগের ঘটনা, যেবার আপনার দাদি মালয়েশিয়া থেকে মাত্র ঢাকায় পৌঁছালো, মনে আছে তানজিলা? নাকি মনে করিয়ে দিবা আপনাকে একটু? আপনাদের হয়তো সবার মনে আছে যখন নাজমা আন্টি মালয়েশিয়া থেকে দেশে ব্যাক করেছিল, তখন তানজিলা কিন্তু তাকে রিসিভ করতে গিয়েছিল যে তাকে নিয়ে পাবনাতে যাবে। তখন যেভাবে করে তানজিলা তার দাদির সাথে বিহেভগুলো করেছিল, সামান্য একটা সালাম দেয়নি, কুশল বিনিময় করেনি, তার দাদির সামনে পায়ের ওপর পা তুলে বসেছিল, ঠিক আছে, কোনো একটা এসি কেবিনের টিকিট কাটেনি, কষ্ট দিয়ে নিয়ে গেছিল। সেদিনে আমরা বলেছিলাম তানজিলা কিন্তু তার দাদির মানে নাজমান্টির আপন কেউ লাগে না, রক্তের কেউ লাগে না, সো তার কাছ থেকে এর চাইতে বেশি কিছু আশা করা যায় না। তানজিলা কিন্তু সেদিন তার দাদিকে চরমভাবে মানে বলতে পারেন অপমান করেছিল, চরম বিয়াদবি করেছিল তানজিলা। তো এখন নাকি তানজিলা তার দাদির জন্য কাঁদতে কাঁদতে নাকি সে অজ্ঞান হয়ে যাচ্ছে। আপনারা কি বিশ্বাস করেন এ কথা? মানুষ তো অনেক কিছুই বলতে পারে। এখন আমিও তো বলতে পারি দর্শক, অমুক মানুষটা নাজমানের জন্য কাঁদতে কাঁদতে সে এখন অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়েছে, কজন বিশ্বাস করবেন এ কথা? সেরকম গল্প অনেক মারা যায় দর্শক, বাট এগুলো বিশ্বাসযোগ্য না। এই নাজমানটির মারা যাওয়াতে তিশা তানজিলার সামান্যতম পানিটাও গরম হয়নি, যে জায়গায় বাপ্পিরই কিছু হয়নি। যে বাপ্পিকে নাজমানটি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে জন্ম দিল, লালন পালন করলো, বড় করলো, এ ধারি বেটাকেও এতদিন ধরে নাস্তা পানি খাওয়ালো, সে বাপ্পিরই যখন কিছু মনে হলো না, কলিজাতে সামান্য নাড়া দিল না, সে তার মায়ের খাটিয়াটা কাঁধে বহন করলো না, সে বাপ্পিরই যায় আসে না, তো তিশা তানজিলার কে? তিশা তানজিলা কে বলুন? তারা কেউ না। তাদের যে কিছু যাবে আসবে না, এটা আরও ভালো মতো আমাদের বোঝা উচিত, ঠিক আছে? সো এই কথাগুলো এখন বর্তমানে বলা হচ্ছে কেন? তিশা এবং তানজিলাকে একটু বড় করানোর জন্য, বোঝানোর জন্য যে তারা অনেক কষ্ট পাচ্ছে। আর এখন বর্তমানে সবার মুখে খালি একটা ইঙ্গিত, একটা কথাবার্তাই হচ্ছে যে এত সম্পদ, এত বাড়ি কিভাবে তিশা দেখবে। তিশা নাকি বলছে যে মানে খুকি বলেছে তার মুখে যে তিশা নাকি বলেছে এত বড় বাড়িতে আমি এখন কিভাবে একা থাকবো, আর শাশুড়ি নেই, আমি একা একা এরকম বাড়িতে কেমনে থাকবো। মানে শুরু হয়ে গেছে যে বাড়িতে কিভাবে থাকবো, মানে যেহেতু একা থাকতে কষ্ট হবে, তোমরা সবাই আসো, আমরা সবাই একসাথে থাকবো। আসছে থেকে এটা হবে নতুন পদ্মার পার, এখানে আমরা নদী খনন করে দিব, নতুন পদ্মা তৈরি করব, বাড়ির নাম হবে পদ্মার চর। তিশা এখন এই ধারণা করছে যে এই এত বড় বাড়ি আমি কিভাবে থাকবো, এত বড় বাড়ি। মানে তিশা কিন্তু বাপ্পিকে বিয়ে করেছিল লোভে পড়ে, যে জায়গায় তিশাদের বাথরুম করার মতো একটা বাথরুম ছিল না, মাঠে ঘাটে গর্ত করে বাথরুম সারতো, বুঝবেন সেই তিশা বাপ্পিদের মতো পরিবারের বউ হয়েছে তিশা,
অবশ্যই তার জন্য এটা অনেক কিছু ছিল। এখন সে বাড়ির মালিক হয়ে গেছে তিশা। বাপ্পিদের কিন্তু অনেক জায়গা জমি আছে, যে জায়গা জমিতে কাঁঠাল, আম, লিচু অনেক কিছু হয়, সেগুলো বিক্রি করে জমি বর্গা দিয়ে অনেক টাকা পেত কিন্তু বাপ্পির মা। তো সেগুলো এখন সব তিশা পাবে, সব কিছু এখন তিশা খাবে। সো তিশা এগুলোই চেয়েছিল, এখন এগুলোই সে পেয়েছে। সো তিশার কিন্তু এখন আনন্দে আটখানা হয়ে যাওয়ার কথা। সে এখন খুশি তো অবশ্যই দিক দিশা পাবে না, সে কয়টা লাফালাফি করছে গেলে বোঝা যেত। সে অনেকদিন ধরে অপেক্ষা করছিল নাজমা বেগম কবে আল্লাহর ডাকে সাড়া দিবে, সেই দিন হয়তো তিশার কাছে এখন ছিল। পরবর্তীতে দর্শক যেটা বলতে চাই, আপনারা সবাই একটা কোয়েশ্চেন প্রায় সময়তেই করেন বাপ্পিকে নিয়ে, যে বাপ্পি যখন পাবনাতে থাকে, রিসেন্টলি দেখা গিয়েছিল সে পাবনা থাকাকালীন কোনো ভিডিও দেয় না, কিন্তু সে যখন আবার পদ্মাচরে যায় বা ঢাকা আসে বা অন্য কোথাও যায়, তখন সে আবার রেগুলার ভিডিও দেয়। কিন্তু পাবনাতে থাকাকালীন বাপ্পি ভিডিওটা ইদানিংকালে দিত না, স্কিপ করতো। কিন্তু কেন, এটার উত্তরটা আমি আপনাদেরকে একটু দিয়ে দিই। আপনারা খেয়াল করে দেখবেন, সর্বশেষ কিন্তু একটা ঘটনা তাদের বাড়িতে ঘটেছিল, খুবই নোংরা, খুবই মর্মান্তিক। সেটা হচ্ছে নাজমা আন্টির সাথে কিন্তু তিশা এক জায়গাতে রান্না করে খাবে না। আগে এক জায়গাতে রান্না হলো, তিশা ডিসিশন নিয়েছিল সে নাজমা আন্টির সাথে একসাথে রান্না করে খাবে না, সে আলাদা খাবে, নাজমা আন্টি আলাদা খাবে। এবং নাজমা আন্টি তার মতো করে ছোটো ছোটো মাছ কিনে এনে একা একা খেত, আর তিশা তার মতো করে বড় বড় মাছের পিস কেটে কেটে একা একা খেত। ঠিক আছে। সো বাপ্পি যদি এখন ওই সময় ভিডিও করতো, তিশার রান্না করার ভিডিও দেখাতো যে নাজমানটি আলাদা রান্না করছে, এটা কিন্তু সবাই বাপ্পিকে অনেক গালিগালাজ করতেন। এমনিতে তো বাপ্পি কুলাঙ্গার অপদার্থ সন্তানের ট্যাগ পেয়ে বসে আছে, তো সেগুলো দেখালে বাপ্পি আরও গালিগালাজ খেতে, এই জন্য সে পাবনাতে বসে কোনো ভিডিও করতো না। যখন পাবনার বাইরে আসতো তখন সে আবার রেগুলার ভিডিও দিত, যাতে করে এই বিষয়গুলো দর্শকদের সামনে না আসে। একদিনের একটা ঘটনা আমার মনে আছে, আপনারা খেয়াল করে দেখবেন, যেবার সালমানের মা আসলো, বাবা আসলো, সাকিবরা আসলো, সেবার অনেক কিছু রান্না হয়েছিল ঘরে। তো সেবার কোনো একটা কাজে বাটি নেওয়ার জন্য নাজমানটি তাদের দোতলাতে এসেছিল। তো টেবিলের সামনে এতগুলো খাবার নাজমানটি খেলে একটু দেখলো, একটাবারও বাপ্পি কি বলবো আসলে এই অপদার্থের মানে মানে আসলে আমি কুল ডাউন করছি নিজেকে আসলে, যেন আবার উল্টাপাল্টা কিছু মুখ থেকে না বলি, খুব কন্ট্রোললেস হয়ে যাচ্ছি গত 2-1 দিনে। তো এই বাপ্পি তার মাকে একবারও বললো না যে মা, যেহেতু কষ্ট করে এসেছো একটু বসো সব একসাথে খাই, একবারও বললো না, একটা বারও বললো না। তিশা তো তার শাশুড়ির দিকে তাকালোই না, কথাই বললো না। নাজমানটা একবার চলে গেল। দেখুন, এই যে বৃদ্ধ মানুষ, মরবি মানুষ, খাবার ভর্তি, টেবিলটা ভরা, এত খাবার, তার কি একটুকু খেতে ইচ্ছা করেনি? হয়তো করেছে, বাট বলেনি। হয়তো খেতেও না, মরবি মানুষ কতবার খাবে, বুড়ো মানুষ ঠিকমতো তো খেতেও পারে না এখন। তো বাপ্পি তার জায়গা থেকে সারতে পারতো, মা তুমি বসো আমাদের সাথে খাও, বললোই না। এটা কিন্তু তার মনে একটা দুঃখ, চাপা কষ্ট নাজমানটির মনে ছিল, অবশ্যই ছিল। শেষ বয়সে এসে তাকে আলাদা মানে আলাদা খাওয়া শুরু করতে হয়েছে। তো এর চেয়ে তার হতভাগার কি হতে পারে, আপনারাই বলুন দর্শক। তো সর্বশেষ আমি আপনাদেরকে আরও কিছু কথা বলি, ইম্পর্টেন্ট কিছু কথা। আপনারা যদি ফাতেহা নাদিনের চ্যানেলে যান, আমি বলবো জাস্ট 3-4 দিন আগে, কিছুদিন আগের একটা ভিডিওতে দেখবেন, ফাতেহা নাদিন জায়গা জমি নিয়ে একটা ভিডিও দিয়েছিল। নাজমানটি ভালো করে জানতো তার যে জায়গা জমিগুলো আছে, যে বাড়ি ঘরগুলো আছে, এখানে তো অবশ্যই তার মেয়ের ভাগ আছে, তার ছেলের ভাগ আছে, কিন্তু যতদিন তিশা এখানে থাকবে তার মেয়ে কিন্তু এখানে কোনো ভাগ বুঝে পাবে না। যেমন দেখবেন, এই যে দোতলা ঘর উঠানো হয়েছে, জমিটা কিন্তু বাপ্পির বাবার। তো এই জমিতে বাপ্পির যতই ঘর উঠাক না কেন, সেখানে কিন্তু তার বোনেরও হক আছে, বোনেরও ভাগ আছে। কিন্তু বাপ্পি কিন্তু তার দোতলা ঘরে তার মায়ের জন্য কোনো রুমের ব্যবস্থা করেনি, তার বোনের জন্য কোনো রুমের ব্যবস্থা করেনি, পুরোটাই সে তার মতো করে করেছে, মানে পুরোটাই তার নিজের ফ্ল্যাট। ঠিক আছে, সে নিজের মতো করে থাকবে, কিন্তু এটা কিন্তু বাপ্পি অন্যায় করেছে। আবার এই জিনিসগুলো যখন নাজমান্ডি দেখেছে, সে বুঝতে পেরেছে যে যদি আমার এখান থেকে কিছু হয়, বাপ্পি আসলে তিশার সাথে হাত মিলিয়ে ফাতেহাকে এখান থেকে কিছু দিবে না। আবার তাদের যে অনেক জায়গা জমিগুলো আছে, সেগুলোর থেকেও কিন্তু বর্গা দিয়ে আম, কাঁঠাল, লিচু বিক্রি করে অনেক টাকা পেত নাজমান্ডি। তো সেগুলোর টাকা কিন্তু ফাতেহা পাবে না, কিছুই পাবে না। টাকা হোক 10 টাকা, মাত্র 10 টাকাই হোক, তারপরে সেটা ফাতেহার ভাগ, সেটা ফাতেহাকে বুঝিয়ে দিতে হবেই। কিন্তু বাপ্পি সেটা করবে না, কারণ এগুলো সব তিশা খাবে, এগুলো সব এখন তিশা তার কাছে রাখবে। তো ফাতেহাকে এখন কোনো কিছু বুঝিয়ে দেওয়া হবে না। এটা নাজমানটি ভালো মতোই জানতো যে আমি না থাকলে এই জিনিসগুলো মানে ফাতেহা কখনোই বুঝে খেতে পারবে না। এই জন্য তার মাথায় একটা চিন্তা ছিল, যেহেতু আমি অসুস্থ, যে কোনো সময় আমি মারা যেতে পারি, নাজমানটি চেষ্টা করছিল খুব করে যেন এই জায়গা জমিগুলো সে সবাইকে সবারটা ভাগ করে বুঝিয়ে দিতে পারে, যাতে করে তার ছেলে তার মেয়েকে কোনোভাবে ঠকাতে না পারে, বাপ্পির জন্য কোনোভাবে ফাতেহাকে ঠকাতে না পারে। এই জন্য নাজমানটি এটা নিয়ে চিন্তিত ছিল।
এবং এই কারণে সর্বশেষ গতকালকে সবার কথা শুনে বোঝা গিয়েছিল যে নাজমান্ডি যখন আর্তনাদ করছিল বুকের ব্যথাতে কষ্টে, তখন তার কথাতে বোঝা ছিল যে আমাকে বাঁচাও, আমাকে একটু বাঁচাও, আমার কষ্ট হচ্ছে। তার কথার ধরন বোঝা ছিল যে তিনি হয়তো কিছু সময় চাচ্ছিলেন অ্যাটলিস্ট যেন জায়গা জমির একটা সুরাহা সে করে দিয়ে যেতে পারেন, সে খুব করে চাচ্ছিলেন। কিন্তু এভাবে করে হঠাৎ করে তার মালাকুল মতের ডাক চলে আসবে তিনি বুঝতে পারেননি আসলে। এজন্য সে খুব করে সময় চাচ্ছিলেন যেন সে একটু করে দিয়ে যেতে পারে, বাট আফসোস পারলো না। এখন আসলে ভবিষ্যতে ফাতিহা কতটুকু এখান থেকে পাবে আমরা কেউ জানি না। সব থেকে বড় বিষয় কি জানেন দর্শক, আমি ওপিনিয়ন দিচ্ছি, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, যে ফাতেহার এখন উচিত মুখ খোলা মানে এরকম না যে কোমরে কচি বেঁধে তারপরে ঝগড়া করতে নামে, এমনটা না। এতদিন তো অনেক হয়েছে, ভাই ভাবির অনেক প্রশংসা করেছে, অনেক গোলামি করেছেন, অনেক চামচামি করেছেন। হ্যাঁ, বুঝতাম হয়তো আপনার মা থাকে আপনার ভাই ভাবির কাছে, মা যেহেতু একটা যত্নের প্রয়োজন আছে এই জন্য আপনি হয়তো কিছু বলতেন না যে যদি মায়ের ওপর কোনো চাপ আসে। এখন তো আপনার মা নেই, এখন তো অবশ্যই আপনার কোনো পিছুটা নেই যেটার জন্য আপনাকে তাকিয়ে থাকতে হবে যে আচ্ছা আমার মার উপর একটা চাপ আসতে পারে। সেই মাতেও আপনার নেই, এখন আপনি এখন এতিম হয়ে গেছেন। তো সেই জায়গা থেকে আপনি এখন মানে একদম ভারমুক্ত। তো এখনও যদি আপনি সেই তিশার গোলামি করেন, তিশার চামচামি করেন, তার সাথে কোলাবোরেট করেন, অবশ্যই সেটা মানানসই হবে না। কারণ তিশা কিন্তু আপনার মাকে যথেষ্ট কষ্ট দিয়েছে, এটা আপনি ভালো মতো জানা সত্ত্বেও সেটা স্বীকার করেন না। বাট আমরা তো দেখেছি ভিডিওতে যে তিশা নাজমানটাকে কী পরিমাণ কষ্ট দিয়েছিল, এটা আমরা সবাই দেখেছি। তো এত কিছু জেনে আমি জানি না যে আপনি আসলে চুপ কীভাবে থাকবেন। আমি বলছি না কিন্তু আপনি উঠে পড়ে ঝগড়া করেন, বাট আপনার ভাইয়ের বউ যা যা করেছে মুখ ফুটে বলতে না পারেন, কিন্তু ভাই প্রশংসা করেন না, কখনো সাপোর্ট করেন না, কখনো তার সাথে একসাথে মিলে ওই যে থাকে না উস্কানিমূলক কিছু বক্তব্য সেগুলো করতে যায় না। আপনি ভালো মতো একটা জিনিস জানেন যে আপনার মা কিন্তু শেষবেলা যখন মারা গেলেন অনেক কষ্ট পেয়ে মারা গেছেন, পাশে কিন্তু কাউকে পাননি, তার ছেলের বউ কাউকে পাশে পাননি, খুব কষ্ট নিয়ে কিন্তু উনি দুনিয়া ছেড়েছেন। আপনাকে অ্যাটলিস্ট আমি মনে করি এটা আপনার বোঝা উচিত। আর যেহেতু জায়গা জমি নিয়ে এরকম কথাবার্তা উঠেছে, আপনার হক যেটা সেটা আপনার বুঝে নেওয়া উচিত। এখানে যদি বাপ্পি আপনাকে কোনোভাবে ধরা খাওয়াতে চায় বা কিছু করতে চায়, গুটিবাজি চাল চালে, সেখানে আপনার অবশ্যই প্রতিবাদ করা উচিত। আর সবথেকে বড় বিষয়, আপনার ভাবিকে আপনি ভালো মতো জানেন, বিশেষ করে আমাদের চাইতে ভালো আপনি জানেন যে আপনার ভাবি কোন শ্রেণীর মানুষ। সব কিছু জানার পর, আপনার মাকে হারিয়ে এতিম হওয়ার পর এখনও যদি আপনি তিশা ভাবি করেন, আসলে বলতেই হবে যে আপনিও শেষমেশ আপনার মায়ের সাথে কিন্তু বেইমানিটাই করলেন। যদিও অগ্রিম আমি কথাটা বলে রাখছি, জানি না আপনি ভবিষ্যতে কী করবেন, বাট আগেই জানিয়ে দিলাম যদি আপনি এরকমটা করেন আপনি কিন্তু সে বাপ্পির মতো বেইমানের কাতারেই যাবেন। বাট আমি আশা করব আপনি এমনটা করবেন না, কারণ সবসময় কিন্তু একটা দেখেছি যে আপনি 24 ঘন্টা একরকম আপনার মায়ের সাথে লিঙ্ক আপ ছিলেন, কথাবার্তা বলতেন। সো আমি মনে করি আপনি এখন সবচেয়ে বেশি আপনার মাকে ফিল করবেন, কারণ আপনার সবচেয়ে বড় বান্ধবী ছিল আপনার মা। সারাদিন ফোনে কথা বলতেন, ভিডিও কলে থাকতেন, লাইনে থাকতেন। তো সেই মাকে এখন আর পাবেন না, ফোনটা ধরলে কাকে ফোন দিবেন সেই মানুষ খুঁজে পাবেন না। সো আপনি কিন্তু অনেক একাবোধ করবেন এখন, আপনি আপনার মাকে অনেক ফিল করবেন, আমি বুঝতে পারছি। হ্যাঁ, আপনি যেমনই হোক, বাট একটা মা মেয়ের মধ্যে সম্পর্ক কিন্তু অন্যরকম হয়। সো আপনার সাথে আপনার মায়ের সম্পর্কটা ওরকম ছিল। সো সেই মাকে আপনি হারিয়েছেন, সো আপনার কিন্তু এখন কোনো চাপের কিছু নেই। সো আমি এক্সপেক্ট করব তিশার পক্ষে কোনোদিন আর কোনো কথা বলবেন না এত কিছু জানার পর, যে ভাবি আপনার মাকে এত কষ্ট দিয়েছে। তিশা অনেকগুলো কাজ করতো দর্শক, জানেন, আমি ফাতেহার উদ্দেশ্যে কথাগুলো বলতে চাই যে তার মাকে মানে ফাতেহার মাকে খারাপ বানানোর জন্য কীভাবে করতো। ধরেন একটা ভিক্ষুক আসলো, তাকে কিছু জিনিস দিবে তিশা, ধরুন একটু চাল দিবে, তিশা কী করতো জানেন চালাকি করে, ধরুন ওই ভিক্ষুককে কিছু দিত আর বলতো তাড়াতাড়ি যান, যদি আমার শাশুড়ি দেখে তাহলে খবর আছে। মানে দেখুন আলগা করে কথাটা বলে দিল, এতে করে সে বুঝালো দর্শকদেরকে আমার শাশুড়ি ভিক্ষুকদেরকে ভিক্ষা দিতে চান, অথচ এলাকা ভর্তি ফাতেহার মার সুনাম আছে, তিনি গরিব মানুষদেরকে দান খয়রাত করেন। কিন্তু আমরা সেই তিশার কথা শুনে আমরা কিন্তু নাজমান্ডিকে অনেক সময় ভুল ভেবেছিলাম, বাট সেই কথাগুলোকে আমরা কিন্তু পরে বার ক্ল্যারিফাই করেছি যে নাজমান্ডি খারাপ না। পার্সোনালি আমি কিন্তু এই কাজটা করেছি, নাজমান্ডির কিন্তু গুণ আমি তিনি জীবিত থাকতে বলে দিয়েছিলাম যে নাজমান্ডি কোনো ভুল কিছু করেনি, যা করেছেন ঠিক কাজ করেছেন। পাশাপাশি আরও কিছু কথা কেন বলে দিই দর্শক, ধরেন তিশা খুব চতুর ছিল, কী করতো, ধরেন ঘরেতে একটা মানুষ অনেক সময় ক্ষিপ্ত হতেই পারে, ধরুন রাগ মানুষের একটা নিত্যদিনের অভ্যাস, একটা মানুষ রাগ হতেই পারে।
ধর নাজমানটি কোনো একটা কারণে কিছুর উপর রাগ হয়েছে, এমনি সে একটু জোরে কথা বলছে, তিশার সাথে সাথে ক্যামেরাটাকে অন করে দেখাতো যে নাজমানটি কত বাজেভাবে চিল্লাচ্ছে। অথচ দেখুন তিশা নিজেও কিন্তু চিল্লা, বাট সেটা কিন্তু সে ভিডিও করে না। নাজমানটি ধরেন সারাদিনই ভালো ব্যবহার করলো, বাট ওই দিনে একটা সময় একটু চিল্লালো, সেটা সাথে সাথে তিশা ভিডিও করে ক্যাপচার করতে এবং দর্শকদেরকে শোনাতো যে দেখুন আমার শাশুড়ি কত চিল্লাচিল্লি করে। এগুলো ছিল তিশার চিকন বুদ্ধি। তো ফাতিহাকে আমি আঙুল দিয়ে ধরিয়ে দেখেই দিতে চাই, দেখুন যে আপনার ভাবি কীভাবে করে আপনার মাকে খারাপ বানানোর ষড়যন্ত্র করছিল। এরপরেও আপনি আপনার ভাবিকে ছেড়ে কথা বলবেন? যদি বলেন, বুঝতে হবে আপনার কাছে আপনার মার চাইতে বেশি আপনার ইউটিউব চ্যানেলটা বেশি ভালোবাসার। যদি ইউটিউব চ্যানেলটা আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়, তাহলে অবশ্যই আপনি তিশার পক্ষেই কথা বলবেন, তিশার গোলামি করবেন, তিশার চামচামি করবেন। আর যদি আপনার মা আপনার কাছে সবচাইতে দামি জিনিস হয়, তাহলে আপনি কোনোদিন তিশার গোলামি করতে পারবেন না, আমি এটা বিলিভ করি। এখন আপনি আপনার পরিচয়টা ভবিষ্যতে যখন ভিডিও দিবেন, দিয়ে দিবেন যে আপনার কাছে আসলে কোনটা প্রয়োজনীয়, আপনার মা নাকি ইউটিউব চ্যানেল। যদি ইউটিউব চ্যানেল হয়, আবার তিশা চামচামি করবেন। আর যদি মা আপনার সবচেয়ে ভালোবাসার মানুষ হয়ে থাকে, তাহলে অবশ্যই তিশার গোলামি আপনি কোনোদিন করতে পারবেন না, আপনার মন থেকে কোনোদিন আসবে না, কোনোদিন আসবে না। যাই হোক দর্শক, একটা জিনিস দেখলাম খুকির ভিডিওতে যে পুরো বাড়ি ভর্তি এখন পদ্মাচরের মানুষ, তিশার মা, ভাই, বোন, ভাইদের বউ, মানে পুরো বাড়ি ভর্তি পদ্মাচরের লোকজন, মানে দেখিয়ে মনে হচ্ছিল পদ্মাচর, দেখিয়ে মনে হচ্ছিল পদ্মাচর। আর শেষমেশ খুকি যখন বাসা থেকে বের হয়, একটা কথাই খালি আমার মাথায় এখনো ভাসছে, কথায় খালি মানে কানে ভাসছে যে তিশা তো ঘুমাচ্ছে, তিশা আপাকে আর করেনি, বলেছে ঘুমান। মানে তিশার ঘুম ঠিকই লাগবে, কারণ অনেক দিন হয়েছে তো তিশা মাথায় বালি দিয়ে শান্তিতে ঘুমাতে পারছিল না, কারণ বাড়ি দখল করতে হবে, যে সে বাড়িটা তো দখল হচ্ছিল না। এখন না হয়েছে, পুরো বাড়িটা তিশার হাতে এসেছে, পুরো বাড়িটা দখল করতে পেরেছে তিশা এখন। এই কারণে তিশা এখন শান্তির ঘুম দিয়েছে। এখন তিশার জীবনে নতুন সকাল হবে, যেদিন পুরো বাড়ির চাবিটা তিশা তার নিজের হাতে নিয়ে ঝনঝন করবে। আসলে এটা জীবন হতে পারে না, কার্মা অবশ্যই সবার কাছে ব্যাক করবে, সেই পর্যন্ত আমরা সব অপেক্ষা করব। তো এই ছিল দর্শক আমার আজকের ভিডিও, আজ আর বেশি কথা বাড়াচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।